বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার সামারি রাইটিং, অর্থাৎ সকল শ্রেণীর জন্য সহজ পন্থায় যে কোনো সামারি লেখার নিয়ম। তার আগে আমি একটি ইনফর্ম করতে চাই, অর্থাৎ ফুল কোর্স কোনো প্রাইভেট পড়তে হবে না। প্লেলিস্টে দেখো শ্রেণী উল্লেখ আছে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে ভিডিওটি টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে লক্ষ্য করো। আশা করি 100% যারা নর্মাল পারো এবং যারা ভালো পারো তারাও 100% ক্লিয়ার হয়ে যাবে সামারি সম্পর্কে। ওকে, শুরু করা যাক। যে কোনো সামারি লেখার নিয়ম, অর্থাৎ একটা সামারিতে 3টা পার্ট থাকে সাধারণত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড লাস্ট পার্ট। এখন আমরা এই 3টা পার্টের আমি আলোচনা করব। মূল অংশে আসা যাক। তাহলে প্রথমে থাকবে টপিক সেন্টেন্স, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া থাকবে এর মূল বিষয়টা, আলোচনার মূল বিষয়টা একটা সেন্টেন্স থাকবে, সেটা হচ্ছে কি প্রথমে। তাহলে এই টপিক সেন্টেন্স, এটারও আমি ডিটেল আলোচনা করব কিভাবে টপিক সেন্টেন্স লিখতে হয়। তারপরে হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স প্যাসেজের মাঝখান থেকে মূল অংশ থেকে 3-4 লাইন নেওয়া হবে এবং সেটাও আমি আলোচনা করব কিভাবে সহজ পন্থায় লেখা যায়। আর সর্বশেষে থাকবে কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ এখানে ফার্স্ট টপিক সেন্টেন্সে ফার্স্ট লাইন ফাইন্ড আউট দ্য টাইটেল, অর্থাৎ মূল বিষয়টা আলোচনায় একটা লাইনের মধ্যে উঠায় ধরতে হবে এবং এই টাইটেল কীভাবে লেখে এর ডিটেল আমি আলোচনা করব। এটা টেনশনের কোনো কারণ নেই, এই ভিডিওতে আমি এখনই আলোচনা করতেছি। আর সাপোর্টিং সেন্টেন্স অর্থাৎ স্টোরি অর পোয়েম মেইন টপিক 2-3 লাইন হবে, অর্থাৎ আমরা এখানে আইডিয়া করলাম যে টপিক সেন্টেন্স কোন ধরনের হবে, সাপোর্টিং সেন্টেন্স কয় লাইনের মতো হবে এবং কনক্লুডিং সেন্টেন্স এটা এই ফার্স্ট লাইনের অনুরূপেই হবে। আমি এটার আলোচনা করতেছি, তাহলে লক্ষ্য করো। এর আগে লক্ষণীয় বিষয় হচ্ছে একটা সামারি লেখলে কি কি বিষয় লক্ষ্য করতে হবে। আমরা জানলাম যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট এই 3টা অংশ থাকে এবং কোন অংশে কয়টা লাইন ইউজ করা হয়। এখন আমাদের বিষয় লক্ষ্য করতে হবে যে এই সামারিটা লেখার সময় কি কি বিষয় লক্ষ্য করতে হবে। প্রথমত হচ্ছে স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিজের ভাষা থেকে ওই সামারিটা লিখতে হবে, অর্থাৎ হুবহু লেখা যাবে না। আর ইন 5 সেন্টেন্স, অর্থাৎ 5টা সেন্টেন্সের মধ্যে, অথবা 1/3 পেসেজ উইদাউট নাম্বার, অর্থাৎ নাম্বার সিরিয়াল অনুসারে নাম্বার ইউজ না করে প্যাসেজের 3 ভাগের 1 অংশ লিখতে হবে। এই এতটুকু ফলো করতে হবে তোমাদেরকে। আর নো কপি, অর্থাৎ হুবহু লেখা যাবে না। আর ট্রাই টু মেক এ 1 লাইন ফ্রম দ্য 4-5 লাইন, অর্থাৎ 4-5টা লাইন থেকে একটা লাইন তৈরি করা। ঠিক এইভাবেই সামারিটা লেখলে সংক্ষিপ্ত আকারে আসবে। আর ইউজ সিমিলার ওয়ার্ড, অর্থাৎ সিমিলার ওয়ার্ড ইউজ করতে হবে, তাহলেই তো আর হুবহু হবে না। যেমন লাইক অত পছন্দ করা, প্রিফার অত পছন্দ করা, তাহলে লাইক ইউজ না করে প্রিফার ইউজ করবো, অর্থাৎ এইভাবে সিমিলার ওয়ার্ড ইউজ করতে হবে। আর ডো নট রাইট সেম সেন্টেন্স, অর্থাৎ হুবহু সেন্টেন্স লেখা যাবে না। আর নো ডেট, এখানে ডেট ইউজ করা যাবে না। নো এক্সাম্পল, কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। আর নো পার্সোনাল ওপিনিয়ন, অর্থাৎ ব্যক্তিগত মতামত দেওয়া যাবে না। প্যাসেজার আলোকে যা আসছে মূল বিষয়টা এখানে উঠায় ধরতে হবে। সিরিয়াল মেনটেন, অর্থাৎ আমার প্রথমে টপিক সেন্টেন্স হবে, তারপরে সাপোর্টিং সেন্টেন্স হবে, তারপরে কনক্লুডিং সেন্টেন্স হবে, অর্থাৎ এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তাহলেই এই সামারিটা একটা ভালো সামারি লেখা যাবে এবং এখানে একটা পূর্ণাঙ্গ নাম্বার আসবে। এখন আমি আলোচনা করব যে কিভাবে সহজ পন্থায়, যারা একটু কম পড়াশোনা করেছে এবং যারা ভালো পড়াশোনা করেছে, কিভাবে সহজ পন্থায় একটা ভালো নাম্বার এখানে আর্ন করা যায়। আমি এই বিষয়টাই এখন আমি আলোচনা করছি। ওকে, লক্ষ্য করো মনোযোগ সহকারে। অর্থাৎ ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইন শুরু করার পূর্বেই আমি যে অংশগুলো এতক্ষণ আলোচনা করেছি সেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো মূল কথা আমি পূর্বেই বলেছিলাম যে অর্থাৎ প্যাসেজের হুবহু লেখা যাবে না। তাহলে এটা থেকে ব্যতিক্রম ঘটাইতে গেলে আমরা এমন একটা লাইন আমরা এখানে অ্যাড করব যেটা প্রত্যেকটা প্যাসেজের সাথেই সামারাইজিংয়ে ম্যাচিং করে। তাহলে আমরা এটা লিখব, দিস প্যাসেজ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট, অর্থাৎ এই প্যাসেজটা লেখা হয়েছে বিষয়ে। তাহলে এই যে লাইনটা, স্ট্যান্ডার্ড মানের লাইনটা
প্রত্যেকটা সামারির মধ্যেই ইউজ করা যাবে, ওটা ম্যাচিং হবে। এখন কি বিষয়ে লেখা হয়েছে, তাহলে আমরা পরবর্তীতে আমাদের প্রথম লাইনটা হবে টপিক সেন্টেন্স অথবা টাইটেল, অর্থাৎ পুরো প্যাসেজটার মূল অংশটা একটা লাইনে এখানে উঠে আসবে। যেমন আমরা সবাই জানি যে উড কাটারের গল্পটা আমরা সবাই পড়েছি। এটার মূল হচ্ছে যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সত্যতাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখন যদি আমরা এটা বলি, দিস প্যাসেজ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। যেমন আর একটু বোঝার জন্য আমি একটু বলি যে আব্দুর রহমান নামে একজন যুবক ছিল, সে প্রতিবেশীর সাথে প্রায় সময় ঝগড়া হইতো। তখন সে চিন্তা করছিল যে জঙ্গলে গেলেই মঙ্গল হবে, যদি একা থাকা যায়। তাহলে সে জঙ্গলে গিয়ে খড়কুটা দিয়ে ঘর তৈরি করলো। কিন্তু হঠাৎ করে একদিন কি করলো, ইঁদুরে এই তার কম্বলটাকে গর্ত করে ফেলছে। তখন ইঁদুর মারার জন্য সে বিড়াল নিয়ে আসলো, এবং বিড়ালের জন্য দুধের প্রয়োজন হলো, দুধের জন্য রাখালের প্রয়োজন হলো, গরু রাখার জন্য রাখালের প্রয়োজন হলো, এবং রাখালকে খাওয়ানোর জন্য, রান্নাবান্না করে খাওয়ানোর জন্য মহিলার প্রয়োজন হলো। তখন সে বিয়ে করলো, তারপর সন্তানাদি হইল এবং পরিবার হয়ে গেল। অর্থাৎ এতেই বোঝা যায় যে মানুষ একা থাকতে পারে না, অর্থাৎ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। তাহলে আমরা লিখতে পারি যে দিস প্যাসেজ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এইভাবেই তোমরা পুরো প্যাসেজটার মূল অংশটা তোমরা এইভাবে উঠায় ধরবা, তখন দেখবা যে 100% নাম্বারটা পেয়ে যাবে। আর যারা এভাবে একটু উঠায় ধরতে পারো না, মোটামুটিভাবে যদি লিখতে পারো ওই লাইনটার সাথে, তাহলে অবশ্যই এখানেও এই নাম্বারটা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। এখন আসা যাক সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড লাইনে। সেকেন্ড পার্টের মধ্যে আমাদের যে অংশ থাকছে, আমি পূর্বেই বলেছিলাম যে মেইন টপিক থেকে 2-3 লাইন যোগ করলেই চলবে। অর্থাৎ একটা প্যাসেজের 1/3 কিভাবে আমরা লিখব, তাহলে 3-4টা লাইন থেকে, আমি পূর্বেই বলেছিলাম 3-4টা লাইন থেকে একটা লাইন লেখা। যেমন যদি আমি একটা প্যাসেজে বলি যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন পুকুরে একটি ফুল দেখলাম এবং এই ফুলটি ভাসতেছে। তাহলে আমি যদি বলি যে একটা লাইনে প্রকাশ করি যে হেঁটে যাওয়ার সময় আমি একটি ভাসমান ফুল দেখলাম পুকুরে, অর্থাৎ এক লাইনের মধ্যে হয়ে গেল গা। অর্থাৎ ঠিক এইভাবেই 3-4টা লাইন থেকে একটা লাইন তৈরি করে যদি লেখা যায়, তাহলে এখানে 100% নাম্বারটা হয়ে যাবে। অনেকে এখানে মন্তব্য প্রকাশ করে, এই বিভিন্নভাবে বলে যে এটা শিখে এটাতে পরে আমরা ভালোই শিক্ষা পেয়েছি, সমাজে উন্নয়ন হবে। এখানে তো মন্তব্যর কথা কোনো কিছুই বলা হয়নি। মূল বিষয় যেটা লেখা হয়েছে এইটার সংক্ষেপ করে তো পারা যায় না, আবার মন্তব্য প্রকাশ করা যাবে কেন? এই জন্য বলা হয়েছে যে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, নিজস্ব মতামত দেওয়া যাবে না সামারাইজিংয়ে। এখন অনেকেই অনেকভাবে বলে, সেটা হলো তাদের বিষয়। তোমরা এই বিষয়টা লক্ষ্য করে তোমরা প্রপার সামারি যদি লিখতে চাও, তাহলে অবশ্যই এই বিষয়টা তোমাদের লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড লাইনটা, অর্থাৎ 2-3টা লাইন যে লিখবা সেকেন্ড পার্ট, ঠিক এইভাবেই লিখবা। দেখো ইনশাল্লাহ প্রপার নাম্বার তোমরা পেয়ে যাবে যারা অনেক ভালো করতে চাও পরীক্ষায়। ওকে, আসা যাক এখন 3 নম্বর অংশে, অর্থাৎ লাস্ট পার্ট, কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্সে যা এতক্ষণ লেখা হয়েছে তার পুরো অংশটা, মূল কথা আবার 1-2 লাইনের মধ্যে গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ যদি সর্বশেষে এটাই যায় যে যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, পুরো অংশটাই যেমন ফার্স্ট লাইনে দিছিল, তাহলে এটা তো আর হুবহু লেখা যাবে না। ঠিক এইভাবেই মূল লাইনটা, পুরোটার লাইনটা সর্বশেষে অ্যাড করে দেবা, তাহলে এখানে কনক্লুডিং সেন্টেন্স হয়ে যাবে। এখানে কোনো আবার মতামত দেওয়া যাবে না। আবারও বলতেছি, অনেকেই কনক্লুডিং সেন্টেন্সে মতামত দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে না। এখানে মতামত এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এখানে কোনো সময়ও নেই, কারণ মূল বিষয়টা সংক্ষেপে উঠায় দেওয়া। তাহলে আমি আবারও বলতেছি যে অতিরিক্ত এখানে কিভাবে অ্যাড করবে। অর্থাৎ আমরা টপিক সেন্টেন্স যেটা আমরা পুরো প্যাসেজের মূল লাইনটা একটা লাইনে দিছিলাম, আমরা ঠিক সেইভাবে তদ্রূপ আকারে একটু চেঞ্জ করে সর্বশেষ লাইনটা ঠিক এইভাবেই অ্যাড করে দেবা। হ্যাঁ, এখন এটার প্র্যাকটিসের জন্য তোমরা একটু চেষ্টা করবা, প্যাসেজের মধ্যে যে সামারিগুলো আছে সেইগুলো একটা প্যাসেজ পরে দেখবা যে এই সামারিটা সর্বশেষ ফিনিশিং কীভাবে দিয়েছে। গাইড বইয়ের মধ্যে কয়েকটা সামারি দেখলে সেখান থেকে অবশ্যই তোমাদের ভালো একটা আইডিয়া আসবে। ওকে, এখন আমি আলোচনা করব ব্যক্তি সম্পর্কে। যদি কোনো প্যাসেজ আসে তাহলে সিম্পলি আমি একটু আলোচনা করতেছি, লক্ষ্য করো। তাহলে পূর্বে যেভাবে লিখছিলে সেইভাবেই ঠিক দিস প্যাসেজ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট, তারপরে ওই ব্যক্তির নামটা লিখবা,
তারপরে হু ওয়াজ বর্ন ইন, এই যে ইন, তারপরে লিখবা জন্মসাল, অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে এত সালে। অর্থাৎ এখন বলতে পারো যে পূর্বে তো আমাকে শেখানো হয়েছে যে ডেট দেওয়া থাকবে না, অর্থাৎ ব্যক্তি সম্পর্কের বাইরে যদি আসে এখানে ডেট লেখার কোনো প্রয়োজন নেই। আর ব্যক্তি আসলে এখানে যেহেতু স্থান জন্মসালটা উল্লেখ করা হয়েছে, জন্ম হয়েছে কত সালে, এই যে এত সালে, এই জন্য জন্মসালটা অবশ্যই এখানে উল্লেখ করবা। তারপরে ইন জন্মস্থান, ইন লেখে জন্মস্থানটা এখানে উল্লেখ করবা। তারপরে দেখো হার অথবা হিজ, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হিজ আর মহিলার ক্ষেত্রে হার। যদি প্যাসেজটা মহিলার ক্ষেত্রে হয় তাহলে হার ইউজ করবা, আর পুরুষ হইলে হিজ। অর্থাৎ গ্রেট কোয়ালিটি মেড হিম, হিম হইল পুরুষের ক্ষেত্রে আর হার হইল মহিলাদের ক্ষেত্রে। যদি পুরুষ হয় তাহলে হিম ইউজ করবা। অর্থাৎ হার ফেমাস ইন হিজ অথবা হার, এটা পূর্বেই বুঝিয়েছি, ওয়ে অফ লাইফ। তারপরে লিখবা সি অথবা হি, পুরুষের ক্ষেত্রে হি আর মহিলাদের ক্ষেত্রে সি। তাহলে পুরুষ আসলে হি ইউজ করবা, তাহলে হি হ্যাড কমপ্লিটেড লেখে তারপরে শিক্ষার নাম দিবা, যেমন বিএ অনার্স ওই ধরনের, অথবা এইচএসসি যদি যেটা উল্লেখ থাকে সেটা উল্লেখ করবা। তারপরে প্রতিষ্ঠানের নাম লিখবা আর শিক্ষার স্থান, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কোন জায়গায় ওই স্থানটা এখানে উল্লেখ করবো। প্যাসেজে ইনশাল্লাহ অবশ্যই উল্লেখ থাকবে, যদি এগুলো থাকে তাহলে অবশ্যই এখানে ইনক্লুড করবা। আর হিজ আর ফার ফেমাস ওয়ার্কস আর্ট, অর্থাৎ তার যে বিখ্যাত কাজগুলো, অর্থাৎ প্রসিদ্ধ কাজসমূহ এখানে উল্লেখ করবে। অর্থাৎ যে কারণে সে নামি দামি হয়েছে, আজকে নাম করা পার্সন হয়েছে এবং ওইটা এই গল্প আকারে আসছে, তাহলে এই যে তার যে ভালো কাজগুলো করা হয়েছে এই কাজের নামসমূহ, এই কাজসমূহ এখানে উল্লেখ করবা। তারপরে শেষ ফিনিশিং দিবা দিস গ্রেট ম্যান অর উমেন, যদি পুরুষ হয় ম্যান আর মহিলা হইলে উমেন, হ্যাড ডাইড মৃত্যুবরণ করেছিল, মৃত্যুস্থান এবং মৃত্যুর সালটা উল্লেখ করবা। এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।